আসসালামু আলাইকুম। মুখী পল্লী সেবক অনলাইন স্কুলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই স্বাগতম। আজকে থেকে শুরু হলো মুখী পল্লী সেবক অনলাইন স্কুল। আমি ধন্যবাদ জানাই স্কুল কর্তৃপক্ষকে প্রথম ক্লাসটি পরিচালনা করার জন্য, আমাকে সুযোগ দেওয়ার জন্যে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং কোভিড-19-এর কারণে সারা পৃথিবী স্থবির হয়ে গেছে। সেখানে এখন প্রযুক্তি বান্ধব শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে। তারই ধারাবাহিকতা মুখী পল্লী সেবক অনলাইন স্কুল, তারাও অনলাইন স্কুলের কার্যক্রম চালু করেছে এবং আশা করি তোমরা অত্র স্কুলের সাথে যুক্ত থাকবে এবং ধারাবাহিকভাবে আমি সহ অত্র স্কুলের স্যাররা ক্লাস নেবেন। ক্লাসগুলি মনোযোগ সহকারে দেখবে এবং তোমাদের আশা করি অনেকটা উপকৃত হবে উক্ত ক্লাসগুলি থেকে। তো কথা না বাড়িয়ে আজকে আমি আমার ক্লাসে চলে যাচ্ছি। আজকে তোমাদের সাথে ইংরেজি বিষয়, ইংলিশ সেকেন্ড পেপারের বিষয় আলোচনা করব। প্রথম দিকে আমি কিছু মৌলিক বিষয়, যেটাকে বলে বেসিক জিনিস, সেগুলি তুলে ধরবো। তারপর ধারাবাহিকভাবে ধীরে ধীরে বিস্তারিতভাবে পরবর্তী জিনিসগুলি আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো আজকে প্রথমেই চলে যাচ্ছি সেন্টেন্স নিয়ে আমি আলোচনা করব। সেন্টেন্স কম বেশি সবাই জানো, তারপরেও সেগুলি ঝালাই করার জন্য সেন্টেন্সের বিভিন্ন কাঠামো সম্পর্কে এবং কিভাবে গঠিত হয় তার বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করব এবং এর বাহিরে নাম্বার, পার্সন, জেন্ডার সেগুলি নিয়ে তুলে ধরবো। কারণ এই জিনিসগুলি আমার পরবর্তী টেন্স, ভয়েস, ন্যারেশন সেগুলির সাথে আমার খুবই প্রয়োজন হবে। তো চলে যাই ক্লাসে। প্রথমেই সেন্টেন্স। সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্স বাক্য। বাক্য কাকে বলে? একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে তখনই তাকে বাক্য বলে। আমরা লক্ষ্য করি Karim is a brilliant student. লক্ষ্য করো এখানে করিম ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এখানে প্রত্যেকটি শব্দই একাধিক শব্দ পাশাপাশি বসে কিন্তু একটি অর্থ, পরিপূর্ণ অর্থ প্রদান করেছে। আমি যদি শুধু করিম যে বলি তাহলে কিন্তু পরিপূর্ণ অর্থ আসবে না, যদি করিম যে ব্রিলিয়ান্ট বলি তাও কিন্তু পরিপূর্ণ অর্থ আসবে না। যখনই বলেছি স্টুডেন্ট অথবা বয়, তারপরে কিন্তু কি বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়েছে। এখন আমরা জানবো একটি সেন্টেন্সের প্রধান কয়টি অংশ। একটি সেন্টেন্সের প্রধান অংশ হলো দুটি, একটি সাবজেক্ট, আরেকটি অংশ হলো প্রেডিকেট। একটি সাবজেক্ট আরেকটি হলো প্রেডিকেট। তো সাবজেক্ট যাকে উদ্দেশ্য করে বাক্য গঠিত হয় সে হলো সাবজেক্ট, আর সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলবে তাই হলো প্রেডিকেট। তাহলে যদি প্রশ্ন করা হয় সেন্টেন্সের প্রধান অংশ কয়টি, তাহলে উত্তর দিতে হবে সেন্টেন্স সমান
সাবজেক্ট প্লাস প্রেডিকেট। আবার এখানে আমি যদি প্রেডিকেটকে ভাঙি, প্রেডিকেটের ভিতরে পাওয়া যাবে দুটো অংশ, একটা হলো ভার আর একটি হলো অবজেক্ট। একটি ভার আর একটি হলো অবজেক্ট। তো এখন তাহলে প্রথমে আছে সাবজেক্ট, তারপর ভার, তারপরে হলো অবজেক্ট। তো এখন যদি দেখি তাহলে একটি বাক্যকে ভাঙলে পাওয়া যায় তিনটা অংশ। একটি বাক্যকে ভাঙলে কয়টা অংশ পাওয়া যায়? তিনটি। প্রেডিকেটের মধ্যে কি পেলাম? ভার প্লাস অবজেক্ট। আর একটি বাক্যকে ভাঙলে পাওয়া যায় কয়টি অংশ? তিনটি। সেটি হলো সাবজেক্ট, ভার, অবজেক্ট। আর এই যে গঠনটি সেটি হলো আমার কি ইংরেজি বাক্য গঠনের নিয়ম। এখন এটি দেখি আগে বাংলা বাক্য গঠনের নিয়ম এবং ইংরেজি বাক্য গঠনের নিয়ম। বাংলা বাক্য গঠনের নিয়ম। লক্ষ্য করো, বাংলা বাক্য গঠনের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট থাকে, তারপর অবজেক্ট, বাক্যের শেষে ভার। ইংরেজি বাক্য গঠনের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট, তারপর হলো ভার, অবজেক্ট থাকে বাক্যের শেষে। এখন আমাদের দুটো কাঠামোই ভালো করে লক্ষ্য করতে হবে। তো এখানে একটা জিনিস তোমাদেরকে বলে দিই, বাংলা বাক্যে ভার থাকে বাক্যের শেষে মানে ক্রিয়াপদ, আর ইংরেজি বাক্যে ভার থাকে কোথায়? সাবজেক্টের পরে। তো মনে রাখতে হবে বাংলা বাক্যে ক্রিয়াপদ ছাড়াও বাক্য হবে, কিন্তু ইংরেজি বাক্যে ক্রিয়াপদ ছাড়া কখনোই বাক্য গঠিত হবে না। আমি এখন সেটার উদাহরণ দেখাবো। তো আবার একটু করে একটু রিকেপ করে দিচ্ছি যে একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। আর একটি সেন্টেন্সের প্রধান অংশ হলো একটি সাবজেক্ট হলো প্রেডিকেট। যাকে উদ্দেশ্য করে বাক্য সে হলো সাবজেক্ট, আর সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলবে সেটা হলো প্রেডিকেট। আবার প্রেডিকেটের দুটি অংশ, একটা ভার আর হলো অবজেক্ট। সেখানে আমি লিখেছি সেন্টেন্স সমান সাবজেক্ট, সেন্টেন্স সমান মানে কি সেন্টেন্সের প্রধান অংশ হলো দুটি সাবজেক্ট প্রেডিকেট, আর প্রেডিকেটের দুটি অংশ আর এটা ভার এবং অবজেক্ট। আর এই পাশে আরেকটা জিনিস লিখে দিচ্ছি বাংলা বাক্য গঠনের নিয়ম। বাংলা বাক্যের ক্ষেত্রে সাবজেক্ট, অবজেক্ট, ভার, আর ইংরেজি বাক্যের ক্ষেত্রে সাবজেক্ট, ভার, অবজেক্ট। তবে দুই বাক্যে একটা জায়গায় মিল রয়েছে, সেটা হলো সাবজেক্ট। দুই বাক্যে সাবজেক্ট বসে বাক্যের প্রথমে। তো এখন আমরা উদাহরণ দেখি। উদাহরণ বাংলা বাক্য, আমি ভাত খাই। আমি যদি বিশ্লেষণ করি, এইটা হলো আমি সাবজেক্ট, ভাত হলো অবজেক্ট, খাই হলো ভাত। আর এটাকে যখন আমি ইংরেজিতে ট্রান্সলেট করব তাহলে ইংরেজি বাক্য গঠনটা কি? প্রথমে সাবজেক্ট, তারপর ভাত, তারপর হলো অবজেক্ট। তাহলে দেখো যে আগে বলেছিলাম ইংরেজি এবং বাংলা দুই বাক্যে একটা জায়গায় মিল, সেটা হলো কি দুই বাক্যে সাবজেক্ট কোথায় বসে? বাক্যের প্রথমে। তাহলে আমি অর্থাৎ আই, আর এখানে আছে কি ভাতটা কোথায়? বাক্যের শেষে, খাই।
খাওয়া ভার্ব কি ইট, তারপর অবজেক্ট কি খাচ্ছি রাইস। আর এই জায়গায় যদি আমার সাবজেক্ট চেঞ্জ হইতো, যদি আমি না হই সে হইতো, তাহলে সেখানে হয়তো কি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে সেখানে কি ভার্বের সাথে অ্যাজ লেয়ার যুক্ত হইতো। সেগুলো আমি পরবর্তীতে ধাপে ধাপে আসবো যখন পার্সোনাল আলোচনা করব। তো হয়তো এইটুকু বুঝতে পেরেছ যে কি বাংলা বাক্যের গঠন এবং ইংরেজি বাক্যের গঠন। বাংলা বাক্যে সাবজেক্ট অবজেক্ট ভার্ব আর ইংরেজি বাক্যে হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আর এখন দেখাচ্ছি যে কি ইংরেজি বাক্যে ভার্ব ছাড়া কিভাবে বাক্য গঠিত হবে না, কিন্তু ভার্ব থাকবে, সাবজেক্ট এবং অবজেক্ট থাকবে না। আমরা যদি লক্ষ্য করি গো হোম, লক্ষ্য করো গো হোম এই বাক্যের মধ্যে কিন্তু কি সাবজেক্ট নেই, এখানে সাবজেক্টটা নেই, কি নেই সাবজেক্ট নেই, কিন্তু আমার বাক্যটা হয়েছে, তাহলে এটা একটা ইম্পারেটিভ বাক্য। আর যদি এখানে আমি লিখি বার্ডস ফ্লাই, এখানে আমার অবজেক্ট নাই, কিন্তু কি আমার বাক্যটা সঠিক হয়েছে, পাখিরা উড়ে। কিন্তু দুই বাক্যের মধ্যে একটা জিনিস লক্ষ্য হয়েছে, সেটা হলো কি ভার্ব। লক্ষ্য করো এই বাক্যে কি নেই অবজেক্ট, আর প্রথম বাক্য কি ছিল না সাবজেক্ট। তাহলে দেখা যাবে ইংরেজি বাক্য কখনোই ভার্ব ছাড়া গঠিত হবে না, কিন্তু বাংলা বাক্যে ভার্ব ছাড়া বাক্য গঠিত হবে। সেক্ষেত্রে বাংলা বাক্যের ক্ষেত্রে যেমন বাংলা বাক্যে হয় ভার্ব মানে বি ভার্ব, এই ক্রিয়াপদটা কিন্তু বাংলা বাক্যের শেষে বসে না, সেটা লক্ষ্য রাখতে হবে। হয় ভার্ব মানে এম ইজ আর, এই ভার্বগুলি বাংলা অর্থ বাক্যের শেষে থাকে না। এরপরে আমাদেরকে তুলে ধরব সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে। সাবজেক্ট এবং অবজেক্ট এই চারটা আমার ভয়েসের ক্ষেত্রে দরকার হবে। দেখো আই এর অবজেক্ট মি, উই আস, ইউ হি হিম, শি হার, ইট দে হো দে দেম, তারপর তুলে ধরবো পার্সন সম্পর্কে। পার্সন যেটা আমার বাক্য গঠনের ক্ষেত্রে কাজে লাগবে, যখন আমরা টেন্স আলোচনা করি বা টেন্স পড়াই তখনই বলে সাবজেক্ট থার্ড পারসন, সাবজেক্ট সেকেন্ড পারসন, এই জিনিসটা ক্লিয়ার করার জন্য এখন আমি এই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরব। পারসন এর সংজ্ঞাটা কি? সেন্টেন্সে ভার্ব এর ভিন্ন ভিন্ন সাবজেক্ট বা কর্তাকে বলা হয় পারসন। অর্থাৎ সেন্টেন্সে ভার্বে আমার ভার্ব ঠিক থাকবে, আবার সাবজেক্ট পরিবর্তন হবে। আমি এখন দেখাবো। ধরো
একটা ভার্ব হলো গো। এখন এই গোকে কেন্দ্র করে যদি বলি আমি যাই, আই গো, আমরা যাই, উই গো, তুমি যাও, ইউ গো, সে যায়, তখন কিন্তু একটু পরিবর্তন হয়েছে গোস। সে যায়, এই ক্ষেত্রেও গোস। তারা যায়, তখন আবার দে গো। তো এখানে দেখো যে আমি কি বলেছি, সেন্টেন্সে ভার্বের ভিন্ন ভিন্ন সাবজেক্ট। এখানে ভার্ব ঠিক রয়েছে, আমি কিন্তু সাবজেক্ট গ্রহণ করেছি। যখন বলেছি আমি, তখন আই হয়েছে আমরা বলতে, তুই, তুমি বা তোমরা ইউ, সে হি, সে সি, তারা দে। শুধুমাত্র যখনই থার্ড পারসন হয়েছে, থার্ড পারসন অর্থাৎ সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে কিন্তু এই ইয়ে যুক্ত হয়েছে, বাকিগুলির ক্ষেত্রে কিন্তু হয় না, কিন্তু ভার্বের কোনো পরিবর্তন হয় না। তো শিক্ষার্থীরা হয়তো বিষয়টি ক্লিয়ার হয়েছে। সেন্টেন্সে ভার্বের ভিন্ন ভিন্ন সাবজেক্ট বা কর্তাকে বলা হয় পার্সন। এখন এই পার্সন ইংরেজিতে হলো 3 প্রকার। পার্সন 3 প্রকার। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সনের মধ্যে পড়ে হলো আই, উই, মানে আমি, আমরা, আমাদের। তারপর সেকেন্ড পার্সন, সেখানে ইউ, এই ইউ সিঙ্গুলারেও ইউ, প্লুরালেও ইউ। আর এই তিনটা ব্যতীত পৃথিবীতে যা আছে সবগুলাই হলো থার্ড পার্সন। পৃথিবীতে যা আছে সবই কি থার্ড পার্সন। তোমাকে চিন্তা করতে হবে আই, উই, ইউ। যদি এই তিনটার বাহিরে হয়, আই এবং উই যদি থাকে, তাহলে বুঝবে এটি ফার্স্ট পার্সন, ইউ সর্বদাই সেকেন্ড পার্সন, আর এই তিনটার বাহিরে যা আছে সবই থার্ড পার্সন। আমার হাতের যে মার্কারটি দেখতে পাচ্ছ, আমি যদি বলি এটা কোন পার্সন, এটাও থার্ড পার্সন। তারপর আমরা ব্যক্তিগতভাবে দেখা যাবে যে যদি কাউকে নাম ধরে ডাকি, সেক্ষেত্রে সবাই থার্ড পার্সন। যা আছে, যে আমার যে বোর্ড, আমি যদি বলি এই বোর্ডটা কোন পার্সনের মধ্যে পড়ে, তাও তোমাকে উত্তর দিতে হবে কি, যে বোর্ডটি আই, উই এর মাঝে পড়ে না, তাহলে সেটা কি থার্ড পার্সন। তাহলে থার্ড পার্সনের মধ্যে আমরা যে যাদেরকে আমরা বেশিরভাগ চিনে থাকি, সেগুলি হলো কি হি, শি, ইট, দে। তাহলে পার্সন কত প্রকার গেল? পার্সন হলো 3 প্রকার। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সনে আই এবং উই, সেকেন্ড পার্সনে ইউ, আর বাকি যা আছে এখানে আমি শুধু লিখলাম যদি থাকে রহিম, ঢাকা, পেন, যা পাবো মানে অর্থাৎ এর বাইরে যা পাবো সবগুলি হলো কি থার্ড পার্সন। তো এরপরে দেখাবো হলো নাম্বার। কারণ আমার পার্সনগুলি একটা জিনিস কয়ভাবে পরিচিত হয় বা কয়ভাবে তাকে উপস্থাপন করা যায় সেগুলো আমি দেখাবো। নাম্বার, আমি আবারও বলছি, কারণ আমার টেন্স, ভয়েস, ন্যারেশনের ক্ষেত্রে যে জিনিসগুলি লাগবে প্রাথমিক স্টেজে, সেইগুলি আমি আগে প্রাথমিকভাবে তোমাদের সামনে তুলে ধরছি। নাম্বার, নাম্বার অর্থ কি? বচন বা সংখ্যা। নাম্বার, লক্ষ্য করো, নাম্বারকে যে ওয়ার্ড দিয়ে নাউন, প্রোনাউনের সংখ্যা বোঝায় তাকে নাম্বার। আর নাম্বার ইংরেজিতে 2 প্রকার, সিঙ্গুলার হলো 1 বচন, প্লুরাল
হি, শি, ইট, এরা সিঙ্গুলার, বাট এদের প্লুরাল হলো দে। তারপর আমরা দেখতে পারি পেন, পেন্স, অর্থাৎ একের অধিক হলে সেটা হবে কি প্লুরাল। কি দেখলাম যে নাউন বা প্রোনাউনের সংখ্যা বোঝালে সেটা হবে নাম্বার। যেমন একটু আগে আমরা আলোচনা করলাম পার্সন, এখন আমরা দেখি যে আই ফার্স্ট পার্সন, যদি জিজ্ঞেস করি কোন নাম্বার, সিঙ্গুলার নাম্বার। উই ফার্স্ট পার্সন কিন্তু কি প্লুরাল নাম্বার। তারপর ইউ সেকেন্ড পার্সন, আগে বলেছিলাম আমি যে এবং ইউ প্রোনাউনটি সিঙ্গুলারের অবস্থান ইউ, প্লুরালের অবস্থান ইউ। আর এই তিনটাকে আমরা দেখেছিলাম থার্ড পার্সন, কিন্তু এখন দেখলাম এদের অবস্থানটা কি সিঙ্গুলার নাম্বারে। আর এটাকে আমরা থার্ড পার্সন দেখেছিলাম, বাট এটার অবস্থানটা কি থার্ড পার্সন প্লুরাল নাম্বারে। তারপর দেখলাম পেন, যে পেন এখানে কি একটি, তার অবস্থান থার্ড পার্সন। যদি পেনটাকে আমি পার্সনে নিয়ে যাই থার্ড পার্সন, আর এখন দেখলাম তার অবস্থানটা কোথায় সিঙ্গুলার নাম্বারে। আর পেন্স সেও থার্ড পার্সন কিন্তু কি তার অবস্থানটা প্লুরাল নাম্বারে। এভাবে আমরা কিন্তু কি জিনিসগুলি চিনবো এবং কি বুঝবো, বাস্তব দিক দিয়েও আমরা বোঝার চেষ্টা করব। তারপরে আমরা যাচ্ছি জেন্ডারে। জেন্ডার লিঙ্গ, যে সেন্টেন্সে মানে যে ওয়ার্ড দিয়ে আমরা লক্ষ্য করি, যে ওয়ার্ড দিয়ে স্ত্রী পুরুষ আবার স্ত্রী পুরুষ উভয়ই অথবা এদের কোনো টিকে না বুঝিয়ে অচেতন পদার্থ বোঝালে তাকে জেন্ডার বলে। দেখো আমি আমার ডেফিনিশনের ভিতর থেকে জেন্ডারের প্রকারভেদগুলি বের করে নিয়ে আসবো। স্ত্রী পুরুষ উভয়ই অথবা অচেতন পদার্থ। তাহলে দেখা যাচ্ছে কি জেন্ডার হলো 4 প্রকার। জেন্ডার কয় প্রকার? জেন্ডার 4 প্রকার। জেন্ডার 4 প্রকার। আমরা দেখি ম্যাসকুলিন, ক্যামেরা একটু সমস্যা হতে পারে আমার বলতে দেখতে, কারণ আমি তো বাম হাত দিয়ে লিখি। ফেমিনিন, FEO, কমন জেন্ডার। তারপর হলো নিউট্রাল জেন্ডার। আবার বলছি জেন্ডার 4 প্রকার, ম্যাসকুলিন, ফেমিনিন, কমন, নিউট্রাল। আমরা উদাহরণ লক্ষ্য করি ম্যাসকুলিন মানে এই দুনিয়াতে যত পুরুষবাচক শব্দ আছে, মানুষ হোক আর প্রাণীর মধ্যে হোক, এরা সবাই যাবে কোথায়? ম্যাসকুলিন জেন্ডারে। তাহলে কি যদি দেই ফাদার, ব্রাদার, ঠিক আছে। ফ্যামিলি যত স্ত্রীবাচক শব্দ আছে সেগুলো, যেমন মানুষ আর প্রাণী দুটোর মধ্যে যে স্ত্রীবাচক শব্দ হলে সেটি হলো ফেমিনিন। যেমন মাদার, সিস্টার,
কমন অর্থাৎ উভয়টাকেই মিন করবে। যেমন টিচার, স্টুডেন্ট, চাইল্ড। আর নিউট্রাল যার চেতনা নাই, যেমন আমি যে কলম দিয়ে লিখছি, পেন, যার উপরে লিখছি হোয়াইট বোর্ড, তারপর কি যে যন্ত্র দিয়ে আমি আমার ক্লাস প্রচার করতেছি, মোবাইল। লক্ষ্য করো, আমি কিন্তু সবগুলি আমার চোখের সামনেই পেয়ে গেলাম। তাহলে কি যে যত পুরুষবাচক শব্দ আছে এরা সবাই কোথায় যাবে? ম্যাসকুলিন জেন্ডারে যাবে। কারণ যখন তুমি জেন্ডার আলোচনা করতে যাবে, যখন তুমি ন্যারেশন করতে যাবে, তখন সেখানে কিন্তু তোমার এই নাম থাকবে রহিম, করিম বা রহিম, মিনা। তখন তোমাকে কিন্তু ওদেরকে জেন্ডার দিয়ে চিহ্নিত করে সেখানে প্রোনাউন ইউজ করতে হবে। তারপর ফেমিনিন জেন্ডার স্ত্রীবাচক শব্দ, যত স্ত্রীবাচক শব্দ আছে মানুষ এবং প্রাণীর মধ্যে সবাই তোমার কি হবে? যেমন আমি এখানে লিখতে পারি, যেমন কি ভিক্সেন, ফক্স, ফক্স শিয়াল, ভিক্সেন শিয়ালিনী, ডগ কুকুর, বিচ মাদি কুকুর, হর্স ঘোড়া, মেয়ার ঘুটকি মানে মাদি ঘোড়া, এরকম। আর কমন মানে কি দুটাকে নিয়োগ করবে। তারপর নিউট্রাল যার কি কোনো চেতনা নেই। তারপর আরেকটা জিনিস আমি তোমাদের সর্বশেষ তুলে ধরবো, সেটি হলো কেস। কেস কেস মানে কার, ইংলিশে কেস, বাংলায় হলো কার। মানে বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে যে অন্যান্য পদের যে সম্পর্ক থাকে ওই সম্পর্কটাকেই বলা হয় কি? কেস। আমি কেসের প্রকারভেদগুলি তোমাদের সামনে তুলে ধরবো এবং কি যাতে তোমরা বই পুস্তকে অনেক সময় তোমরা নিজেরা কিন্তু সেগুলি আইডেন্টিফাই করতে পারো না। আমি সেটা যাতে চিনতে পারো সেটার জন্য আমি এখানে পরবর্তীতে একটি ডায়াগ্রাম আকারে নাম্বার পার্সন, জেন্ডার নাম্বার পার্সন এবং কেস আকারে একটি গ্রাফ আমি এখানে লিখে দেব। তার এখানে কেস মানে কারণ, বাংলায় কেসের প্রকারভেদ একটু বেশি, ইংরেজিতে হলো কেস। বইয়ে কোনো বই 3 প্রকার আছে, আবার কোনো বই 4 প্রকার রয়েছে, কিন্তু মূলত ভাঙলে 4 প্রকারই পাওয়া যাবে। তাহলে কি বলেছি? কেস মানে কারক, বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক, এক পদের সাথে আরেক পদের যে সম্পর্কটা থাকে সেটাকে বলে কি? কেস। তাহলে কেস 4 প্রকার: নমিনেটিভ কেস 2, অবজেক্টিভ কেস 3 নাম্বার হলো পজেসিভ কেস। মোটামুটি আমরা এই 3টা কেস অনেকে জানি। আরেকটা কেস আছে, সেটার নাম হলো কি? ভকেটিভ কেস। যেমন আমি এখানে লিখে দিচ্ছি, যেমন নমিনেটিভ কেসের একটা নাম হলো সাবজেক্টিভ কেস। যাদেরকে আমরা বাক্যে সাবজেক্ট হিসেবে দেখি তারাই মূলত নমিনেটিভ কেস। আর যাদেরকে আমরা অবজেক্ট হিসাবে চিনি তারা মূলত অবজেক্টিভ কেস। আর পজেসিভ শব্দটা, পজেস শব্দটা অধিকার, যেমন আমার, কি মাই, তোমার, ইউর, আমাদের, আবার তাদের, দেয়ার। আন্ডারস্ট্যান্ড? যেরকম পজেস থেকে পজেসিভ, পজেসিভ মানে অধিকার। আর ভকেটিভ কেসটা হলো তোমার কাউকে কোনো নাম ধরে রাখা, সম্বোধন করা, যেমন ভাই, বন্ধু, স্যার, বাবা, মা। যাকে আমি যে নাম ধরে সম্বোধন করলাম তাকেই বলা হয় কি? ভকেটিভ কেস। আমি ভকেটিভ কেস সম্পর্কে, ভকেটিভ কেস চেনার উপায়টা একটু লিখে দিচ্ছি। তোমরা ওই পুস্তকে কিভাবে ভকেটিভ কেসগুলো দেখবে। ভকেটিভ কেস চেনার উপায় লক্ষ্য করো। ভকেটিভ কেস
বাক্যের প্রথমে থাকলে পরে কমা ও বাক্যের শেষে বসলে আগে কমা বসাতে হবে। লক্ষ্য করে আমরা অনেক সময় দেখি এরকম লেখা থাকে রাজু কাম হিয়ার। শিক্ষার্থীরা লক্ষ্য করো এই বাক্যের মধ্যে একটি নাউন রয়েছে রাজু, সে কিন্তু এই বাক্যের সাবজেক্ট নয়। কেন নয়? লক্ষ্য করবে রাজু নাম লেখার পরে কিন্তু কমা রয়েছে, আর কমা দেওয়া মানে কি সেই পুরো বাক্য থেকে বিচ্ছিন্ন। অর্থাৎ রাজুকে নাম ধরে, রাজুর নাম ধরে তাকে সম্বোধন করা হয়েছে রাজু কাম হিয়ার, মানে রাজু এদিকে আসো। আবার এই বাক্যটাকে আমি কিভাবে লিখতে পারি? কাম হিয়ার রাজু। তো লক্ষ্য করো যেখানে কি এটা প্রথমে বসার কারণে আমি আগে লিখেছি প্রথমে থাকলে পরে কমা, অর্থাৎ নামের পরে কমা, আর যদি বাক্যের শেষে থাকে তাহলে আগে কমা। এখানে বাক্যের শেষে রয়েছে যার কারণে কি আগে কমাটি দেওয়া হয়েছে। এরপর আমি এখন নমিনেটিভ কেস, অর্থাৎ যাদেরকে আমরা সাবজেক্ট হিসেবে চিনি, আগে লিখেছি যেমন আই, তারপরে কি উই, ইউ, তারপর হি, শি, ইট, দে। এখন তাদের অবজেক্ট কি? অবজেক্ট হলো মি, আস, ইউ, হিম, হার, ইট, দেম। আর পজিটিভ কেস আরেকটা হলো মাই, আবার আরেকটা আছে মাই, তারপর আওয়ার, আওয়ার্স, ইউর, ইউরস। মানে পজিটিভ কেস এদেরকে আবার বলা হয়, এখানে কি পজিটিভ কেস দুটো করে। তারপর হিম, হিমের পজিটিভ কেস হলো শুধু হিস। আবার হারের পজিটিভ কেস দুটি, হার, হার্স। তারপর ইট, ইটের পজিটিভ কেস হলো ইটস। লক্ষ্য করে এটার অর্থ হলো ইহার। এখানে কিন্তু কি অ্যাপোস্ট্রফি নেই, যদি অ্যাপোস্ট্রফি থাকে তাহলে হতো ইট ইস। তারপর দে, দে এর পজিটিভ কেস হলো দুটি, একটি হলো কেস এ দেয়ার, আর কি হলো কেস আইআরএস, দেয়ার্স। আর ভকেটিভ কেসটা একটু এইগুলির বাইরে থাকবে। ভকেটিভ কেসটা কি কাউকে, যেমন আমি বললাম এভাবে বলতে পারি ব্রাদার, যেখানে প্রায় বলে আমি কি করলাম ভাইকে সম্বোধন করলাম। আবার টিচার বলতে পারি এভাবে লিসেন টু মি স্টুডেন্টস। ওকে, আশা করি এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো যে কি ভকেটিভ কেসগুলো এই ফরম্যাটে থাকবে। যে ভকেটিভ কেস কি, যদি যাকে কোনো নাম ধরে ডাকা হবে, নাম মানে কি যাকে যে নাম ধরে সম্বোধন করা হবে, সেটা হতে পারে বাবা, মা, ভাই, বোন, হ্যাঁ, স্যার, ম্যাডাম, যাকে যে নাম ধরে আমি সম্বোধন করব। আর এর বাইরে আগে দেখলাম কেস, এই কেসগুলি আমরা কমবে সবাই চিনে আসি হয়তো কি, সেটা আমি একটু তারিখে এখানে দিয়ে দিলাম। তারপর এখান আরেকটি কাজ রয়েছে, সেটি হলো কি একটি চার্ট আকারে দেওয়া, মানে এই কেসটা কি, মানে এই কেসগুলিকে নাম্বার, পার্সন এবং কি জেন্ডার দিয়ে, নাম্বার, পার্সন এবং কেস দিয়ে সেগুলিকে চিহ্নিত করা। তো এর আগে এখন আমার আলোচনার বিষয়ের উপরে একটু
ব্রিফ করছি, সংক্ষিপ্ত করে দিচ্ছি। সেটা হলো কি যে আমরা শুরুতে সেন্টেন্স আলোচনা করেছিলাম। সেন্টেন্সের প্রধান দুটি অংশ, আবার সেন্টেন্সকে ভাঙলে পাওয়া যায় তিনটি অংশ। তারপরে আমরা আলোচনা করেছি পার্সন নিয়ে। এখন আমি আমার হাতের এই কলমটি দিয়ে তাকে আমি তার পার্সন, নাম্বার এবং কি তার কেস চিহ্নিত করব। আমি যদি প্রশ্ন করি যে হাতের পেন, এই কলমটি কোন পার্সন, তাহলে আসবে উত্তর আসবে থার্ড পার্সন। যদি জিজ্ঞেস করি কোন নাম্বার, তাহলে আমার হাতে কলম হলো একটি, সেটা হলো কি সিঙ্গুলার নাম্বার। আর যদি জিজ্ঞেস করি কলমটি কোন জেন্ডার, তাহলে সেটার উত্তর আসবে কি নিউট্রাল জেন্ডার। আর এখানে আমি ব্যক্তিগতভাবে ব্যক্তি নিজে এখানে উপস্থিত আছি, যদি আমি আমার নাম দিয়ে চিহ্নিত করি তাহলে আমি থার্ড পার্সন, আর আমি এখানে নিজে উপস্থিত আছি আমি সিঙ্গুলার নাম্বার। আর আমি যদি আমাকে জেন্ডার দিয়ে চিহ্নিত করি তাহলে আমি কি ম্যাসকুলার জেন্ডার। আবার আরেকটা প্রশ্ন থেকে যায় যে স্যার আপনি তো শিক্ষক, আমি আমার পদবীর দিক দিয়ে যদি আমাকে টিচার দিয়ে চিহ্নিত করা হয়, শুধু টিচার নাম, আমার আগে যদি হি অথবা নাম না থাকে, তাহলে ওই পদবিটা হবে কি কমন জেন্ডার। আগে বলে দিচ্ছি যে হি ইজ এ টিচার, ওই ক্ষেত্রে কিন্তু হবে না, কারণ আমার আগে কিন্তু আমাকে চিহ্নিত করা হয়েছে। ওকে, তো এখন আমি ওই চার্টটি লিখে দিচ্ছি, তোমরা খাতা কলম থাকলে এখনই লিখে। নমিনেটিভ বা সাবজেক্টিভ, তারপর হলো অবজেক্ট, তারপর হলো পজিটিভ কেস। এখন আসি পার্সন। ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সনে এস দিয়ে বুঝাবো সিঙ্গুলার, পি দিয়ে বুঝাবো প্লুরাল। লক্ষ্য করো, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারে আই, প্লুরাল নাম্বারে হলো উই। তারপরে হলো মি, তারপর হলো আস। তারপর মাই, মাই, তারপর আওয়ার, আওয়ার্স। এখন দেখো, যদি জিজ্ঞেস করা হয় আই কোন কেস, নমিনেটিভ কেস, আই কোন পার্সন ফার্স্ট পার্সন, আই কোন নাম্বার সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে। তারপরে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সনে লক্ষ্য করি সিঙ্গুলার প্লুরাল, আর সেকেন্ড পার্সনে সিঙ্গুলার প্লুরালে একই ওয়ার্ড, সেটা হলো ইউ। তারপর অবজেক্টিভ কেসে ইউ, অবজেক্টিভ প্লুরালে ইউ। তারপর ইউর, ইয়োর্স, ইউর, ইয়োর্স। তারপর থার্ড পার্সন, সিঙ্গুলার যেমন ই, সি, ইট, তারপরে হোক। আর প্লুরালে হলো শুধু দে। হি, অবজেক্ট হিম,
পজিটিভ কেস হিজ, she, her অথবা hers, it, its, who, whose, তারপর they, them, positive case theirs, theirs। এই চারটি আমি আবার একটু আলোচনা করতেছি যে আই সাবজেক্টিভ কেস ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তার অবজেক্ট মি, মাই, মাই। উই সাবজেক্টিভ কেস ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, ইউ সাবজেক্টিভ কেস সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আবার ইউ এর প্লুরাল হলো ইউ, আবার কি সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার। আর থার্ড পারসন হি সাবজেক্টিভ কেস সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন, মানে হি যদি বলি তাহলে কি হবে, যদি বলা হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আশা করি এখন আর বুঝতে বাকি থাকবে না যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি, হি, শি, ইট, যে এরা যদি বোঝায়, অথবা যে কোনো ধরনের নাম যদি সেটা একজন হয় সেটাও হবে কি সিঙ্গুলার। মানে আমি এখানে যদি থাকলো হি না থাকলো করিম, যদি বলি করিম তাহলে তোমাকে দেখতে হবে করিম, তাহলে করিম কি যে থার্ড পারসন, করিম কয়জন একজন, তাহলে করিম হবে কি সিঙ্গুলার। ওকে, তারপরে থার্ড পারসনের একটা প্লুরাল নাম্বার সেটা হলো দে, তার অবজেক্ট দেম, দেয়ার, দেয়ার্স। আরেকটা তোমাদেরকে আগে একটা নোটিশ করে দিচ্ছি যে আমার এই যে কেসগুলি যেগুলো আমি ইনক্লুড দিয়ে দিচ্ছি, আমার এই কেসগুলি লাগবে হলো কি ন্যারেশন করার সময়, বাকি ওই কেসগুলি কি ন্যারেশনের সময় তেমন একটা প্রয়োজন হয় না। তো আজকে তোমাদের সাথে আলোচনা করেছি সেন্টেন্স, সেন্টেন্সের প্রধান কয়টি অংশ, আর সেন্টেন্সকে ভাঙলে পাওয়া যায় কয়টা অংশ, তারপরে পার্সন, নাম্বার, তারপরে জেন্ডার এবং সর্বশেষ কেস। তো তোমরা বিষয়টি ভালো করে লক্ষ্য করেছ এবং আবারও ভালো করে দেখবে, কারণ ভিডিওটি ফেসবুকে থাকবে তোমাদের স্কুলের টাইমলাইনে এবং তোমাদের স্কুলের পেজে, এবং ভালো করে দেখবে এবং বাসায় বইয়ের সাথে সেগুলি মিলাবে। আর আমি যেভাবে দেখাইলাম এভাবে তোমরা চিহ্নিত করার চেষ্টা করবে, কীভাবে কোনটা ফার্স্ট পারসন, কোনটা সেকেন্ড পারসন, কোনটা থার্ড পারসন, কোনটা সিঙ্গুলার নাম্বার। এভাবে আস্তে আস্তে তোমরা নিজেরাও তোমাদের নিজের মেধাটাকে খাটাবে। আশা করি বুঝতে পেরেছো বিষয়টি। আর কোনো কিছু বোঝার থাকলে সেখানে কমেন্ট বক্সে লিখে জানাবে, উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।